শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানে। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। পুরো একটি সপ্তাহ পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা নিয়ে। আমি রাতুল আছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছেন আজকের অতিথি এবং আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ FM ওপারে আছেন আপনারা। তো যাই হোক, অনেক ভয়ঙ্কর কিছু ঘটনা আছে আপনাদের জন্য আজকে, এবং চমৎকার কিছু গেস্ট আছেন আমাদের স্টুডিওতে আজকে, যাদের কাছ থেকে আমরা তাদের জীবনের ঘটে যাওয়া এবং তাদের নিজের এক্সপিরিয়েন্স করা এবং তাদের সংগ্রহের কিছু চমৎকার ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আজকে আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে আমি নিয়মকরণগুলোতে চলে যেতে চাই। আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮, এর পাশাপাশি আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের রেডিও সারাবেলার যে একমাত্র ফেসবুক পেজটি রয়েছে, সেখান থেকেও আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। তো খুব বেশি কথা নয়, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনি যদি আমাদের স্টুডিওতে এসে আপনার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাকে মেল পাঠাতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। তো এই মুহূর্তে আমি খুব বেশি কথা বাড়াবো না, আজকে একটু ভিন্নভাবে শুরু করতে চাই। আমাদের স্টুডিওতে অতিথি আছেন, আমরা সরাসরি চলে যাবো আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে এসছেন? জি ভাইয়া, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাবিত হাসান। আমার বাসা হচ্ছে ফুলছড়ি উপজেলা উদাখালী ইউনিয়ন, আচ্ছা, ওটা কালীবাজার ধরে আর কি। জি। তো আজকে আমি এখানে অতিথি হিসেবে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন। আমি আমার নিজের লাইফে এবং আমার বাবা বা প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা সবার মধ্যে আজকে শেয়ার করব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা সরাসরি চলে যাব ঘটনায়। তো ঘটনাটা প্রথমে শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে ভাইয়া, যেহেতু আমাদের এটা ভূতবেলা অনুষ্ঠান, আপনারা ভয় পাওয়ার জন্য মুখে আছেন। আপনারা রুমের জানালা দরজা বন্ধ করে সবাই কানে হেডফোন লাগিয়ে অবশ্যই গল্পটা শুনবেন এবং গল্পের ভিতরে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলেই ভয় ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ঘটনা শুরু করতে চাই। তো এই ঘটনাটা আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এটা অনেক লং একটা ঘটনা। ওনার সাথে এক দিনে বা এক রাতেই কয়েকবার মানে এরকম একটা অ্যাটেম্প এসেছিল আর কি। তো আমার বাবা হচ্ছে কাঁচামালের ব্যবসা করতো। সময়টা ছিল 2006 কিংবা 2007 এরকম। আচ্ছা, 6 কিংবা 7। তো গাইবান্ধায় যে পুরান বাজার, এই পুরান বাজারে উনি ব্যবসা করতো সাইকেল নিয়ে। আচ্ছা। তো সেদিন গুড়ি বৃষ্টি হচ্ছিল। জি। রাস্তা উনি তখন ফাঁড়ি রাস্তা বলে যেটা আর কি। তো আমাদের তীরমোহনীর উপর দিয়ে যে রাস্তাটা গেছে আর কি, জি, ওই রাস্তা। তো ওইখান দিয়ে উনি আসতেছে, আনুমানিক রাত 1-1:30 হবে এরকম। তো আসতে সামনে নদী পড়ে আর কি, আমাদের ওখানে একটা নদী আছে, আলাইখাল নদী নাম আর কি এটা। আচ্ছা আচ্ছা। নদী পার হয়ে বাদে উঠতে হয়। তো উনি নদীর কাছাকাছি আসছে, দুই পাশে শোলার জমি ছিল। শোলা আশা করি সবাই চিনবেন। জি। তো উনি একটু ভয় পেলেন যে দুই পাশে শোলাগুলো কেমন জানি করছে, মানে ঝিঝি পোকা যেরকম ডাকে ওই রকম শব্দ আসছে। ওনার একটা বিশ্বাস ছিল যে পাশেই যারা খরা মারে আর কি, ওনারা ওখানে খরা মারতো। আচ্ছা। উনি জানতো যে ওরা খরা মারে, ওই সাহসে উনি পার হবে। আচ্ছা। তো ওই ইয়াতে উনি আসে। তারপর দেখে যে যেহেতু বৃষ্টি হচ্ছে, ওনারা ওখানে নাই। তো উনি এখন পিছন ফিরে আসতে পারতেছে না, আবার ভয়ও করতেছে যে এত রাতে নদী পার হবে, কেউ নাই, হাতে কিছু নাই। তো উনি এই অবস্থায় নদীতে নামছেন আর কি, মানে 2-1 পা নদীতে দিচ্ছেন যে নদী পার হবেন। আচ্ছা। তো এই মুহূর্তে কেমন জানি শোলার
শোলাগুলো, এই পাশের শোলাগুলো কেমন জানি ঘূর্ণিঝড় আসলে যেরকম শব্দ করে ওরকম খটমটিয়ে শব্দ হয়ে আসতেছে। আর বলে রাখি যে আমাদের ওই যে যে জায়গাটার কথা বলতেছি ওইটা একটা শ্মশান, হিন্দুদের শ্মশান আর কি। নদীর উপরে যে একটা বট গাছ আছে, ওই বট গাছের ওখানে হিন্দুদের লাশ পোড়া হয়। তো উনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন যে আমি সব কিছু ইয়েতে আসলাম, তারপরে এখানে কি শব্দ হচ্ছে। তো উনি তখনও ভয় পাননি। তারপর যেই নদীর একটু মাঝ বরাবর গেছে আর অল্প কিছু পথ বাকি, আচ্ছা, তখন উনি দেখতে পারে যে ওই শব্দগুলা মানে ধীরে ধীরে কমে আসতেছিল। আর ওনার দুপাশে দুইটা বড় বড় মাছ, বড় বড় দুইটা মাছ ওনার মানে সাইকেল ছিল, সাইকেল উনি হাতে ইয়া করে রাখছে আর কি। আচ্ছা, তো মাছ দুটা ওনার দুপাশে লাফালাফি করতেছে। উনি তখন ভিতর থেকে অনেকটা ভয় পেয়ে গেছে, কারণ এরকম অনেক ঘটনা আছে যে মাছে নাকি মানে আঘাত করে বা ক্ষতি করার চেষ্টা করে। তো এই ভয় থেকে উনি এক পা করে এগোচ্ছে আর হচ্ছে মনে মনে আল্লাহকে স্মরণ করতেছে যে আল্লাহ আমাকে ভালো ভালো পারে পৌঁছায় দাও, এরকম বলতেছে। কিছুক্ষণ পর উনি এগোতে পারতেছে না, মানে মাছ দুটো ওনাকে দুই পাশ থেকে এমনভাবে করতেছে উনি এগোতে পারতেছে না। তারপর উনি সাইকেলটা ওখানে নামাইলেন, একটু সাহস করলেন যে আমার তো এখান থেকে যাইতে হবে, কি হবে জীবনে জানি না। তো উনি সাইকেলটা নামাইলেন। এরপরে ব্যাগ থেকে যেটা বাটখারা বলি আমরা, পাথর বের করলেন। পাথর বের করে মাছগুলোকে আঘাত করার চেষ্টা করবেন। এই আঘাত করা অবস্থায় একটা মাছ লাফ দিয়ে সাইকেলটাকে মানে নদীতে ফেলাই দিলেন। আচ্ছা, আচ্ছা, নদীতে ফালাই দিলেন। উনি তখন শরীর ওনার নাকি ঘামছিল, যখন গল্পটা আমাকে বলে তখন প্রচণ্ড উনি ভয়ে ছিলেন, আমিও যখন শুনি ভয়ে ছিলাম। সাইকেল যখন পড়ে গেল, এরপর তিনি পাথরটা বের করে জোরে জোরে কথা বলতেছেন নিজের ভিতর যে আমার ক্ষতি করিস না, বা আমি তোর কি ক্ষতি করছি এরকম বলতেছে। এরপর যাই হোক, যখন পাথর বের করছে ওই জিনিসটা আস্তে আস্তে সরে গেছে, যেহেতু লোহা আমরা শুনে থাকি যে লোহা বা আগুন কাছে থাকলে নাকি এগুলা এইসব কাছে আসে না। কাছে আসে না। হ্যাঁ। তো এরপর উনি পার হইলেন। পার হয়ে যে বললাম যে বট গাছ, হিন্দুদের মানে লাশ পোড়া হয় ওখানে। তো ওখানে উঠছে। তারপর উনি দেখতে পায়, যেহেতু অন্ধকার ছিল, ঝিপি ঝিপি বৃষ্টি পড়ছিল, সাদা কি যেন একটা বট গাছের সাইডে ছোট, প্রথমে ছোট ছিল, উনি যখন এক পা দু পা করে এগোচ্ছে ওই জিনিসটা আস্তে আস্তে বড় হয়ে আসতেছে। উনি নদীতে যে না ভয় পাচ্ছে, ওইখানে ওঠার পর আর বেশি ভয় পাচ্ছে যে আমি কেন এখানে আসলাম, যেহেতু এটা শ্মশান ছিল। তো এরপর উনি এগোতে পারতেছে না, ওখানে মানে থমকে যাওয়ার মতো অবস্থা। তারপর সাহস করে একটু এগোলেন। এগোনোর পর ওই জিনিসটা মানুষের আকার এইরকম একটা ধারণ করলো। তো উনি ওই জিনিসটা দেখতে পেরে মানে চোখ বন্ধ করছে আর কি, চোখ বন্ধ করছে যে আমার কি হবে জানি না। চোখ বন্ধ করে উনি সাইকেলে উঠছে যে আমি সাইকেল চালিয়ে যাব, এরপর কি হবে সেটা পরে দেখা যাবে। এরপর উনি সাইকেল টানছে, সাইকেল এগোয় না ওনার। সাইকেল উনি উঠছে, প্যাডেল মারতেছে, কিন্তু ওনার সাইকেল এগোচ্ছে না। উনি বুঝতে পারলেন যে আমার উপর কিছু চাপ প্রয়োগ করতেছে, অস্বাভাবিক কিছু চাপ প্রয়োগ করতেছে। এরপর দীর্ঘক্ষণ উনি চেষ্টা করলেন, পারলেন না। এরপর তিনি সাইকেল থেকে আবার নামলেন। নামার পর যে ঘটনাটা হইল, উনি দেখতে পেলেন ওই জিনিসটা একটা থেকে দুইটা হয়ে গেল, মানে যে সাদা ইয়েটা দেখছিল ওই জিনিসটা দুইটা হয়ে গেছে। আচ্ছা। এরপর উনি বলার মতো ভাষা ছিল না ওনার, যে ওখানে কি করবে, পরিস্থিতি সামলানোর মতো ছিল না। তারপরেও উনি যত সম্ভব মানে মনে মনে সূরা কেরাত পড়তেছে আর বলতেছে যে আল্লাহ আমাকে এবারের মতো বাসায় নিয়ে যান। আচ্ছা আচ্ছা। এর পরবর্তীতে যখন
উনি ভিতরে সাহস আনার জন্যে উনি জোরে জোরে গালিগালাজ করতেছে, মানে নিজের ভিতরে একটু এনার্জি আসুক এই জন্য উনি জোরে জোরে মানে গালিগালাজ করতেছে। গালিগালাজাতে হয়েছে কি ওনার ভিতরে নাকি একটা শক্তি চলে আসছে, যে যেমন আমরা রাগ থেকে কোনো কিছু বললে আমাদের একটা অন্যরকম কাজ করে। তারপর যখন এরকম করছে তখন ওই জিনিস দুটা গালিগালাজার ইয়াতে জিনিস দুটা মানে গাছের দিকে আস্তে আস্তে যাচ্ছিল। উনি তখন আবার সাইকেলে আর ওঠে নাই, উনি তখন হেঁটেই সাইকেল দিয়ে যাচ্ছিলেন, যে আমি উঠবো না, দেখি পিছন থেকে আসলেই টানে ধরে কিনা। পরে আবার উনি বলছে যে যদি সত্যি তুই কিছু হোস আমাকে সামন থেকে আঘাত কর, পিছন থেকে কেন আঘাত করবি। এরকম একটু পথ গেছে, ওইটা থেকে পার হয়ে ওই জিনিস দুটা ওনার পিছে পিছে আসতেছে। উনি পিছনে তাকায় না, কিন্তু তখন মানে বলার কিছু ছিল না যে ওই মুহূর্তটা আসলে কিভাবে সামাল দিবেন উনি। তো এগোতেও পারছে না, পিছোতেও পারছে না। ওখানে তিনি দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ, প্রায় 5 থেকে 10 মিনিট দাঁড়িয়েছিলেন। আচ্ছা, এরপর যখন কান্নার আওয়াজটা ধীরে ধীরে কমতে লাগলো কান্নার আওয়াজটা। তারপর উনি যাই হোক সাইকেলে উঠে আগে গেলেন। জি। তো এই ঘটনা হওয়ার পর এখানে যে 2টা ঘটনা হলো, তারপর উনি যখন বাড়ির একটু কাছাকাছি সেই উনি যে রাত্রে আসে ওই দিনের বেলায় ওখানে একজন লোক ফাঁস টাঙ্গে মারা গেছিল আর কি, গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। সামনে ডিপ ঘর আছে, ওই ডিপ ঘরে আপনার আম গাছের সাথে ফাঁস দিয়ে উনি মারা যায় ওই দিনে। কিন্তু ওই বিষয়টা ওনার মাথায় ছিল না যে ওখানে একটা লোক মারা গেছে, এই ভয়টা তার ভিতরে আসে নাই। মানে তখনও তিনি বুঝতে পারেন নাই যে এরকম কিছু যে আমি নিজেই দেখছি, ওটা বুঝতে পারেন নাই। আচ্ছা। তারপর যেই কাছে গেছে একটা ভাঙ্গা পড়ে একটু সামনে, ভাঙ্গা থেকে উপরে উঠছে, ওনার ওই ধান্দা আসছে, উনি লাশ দেখে গেছে কিভাবে ছিল ওখানে, মরার পর কিভাবে ছিল। ওনার ওই ধান্দা আসছে, দেখে লাশটা যেভাবে জিব্বা বের করে আছে ওভাবে আছে। উনি এতগুলো ভয় ফেস করার পর ওখানে টেকার মতো কোনো অবস্থা খুঁজে পাচ্ছিল না। এরপর উনি পাশে বাড়ি ছিল, বেশি দূর না। উনি প্রচণ্ডভাবে 2বার চিৎকার করার পর উনি ওখানে বেহুশ হয়ে পড়ে যায়। এরপর নাকি আশেপাশের লোকজন এসে ওনাকে নিয়ে যায়। তারপর গ্রামের রীতি অনুযায়ী যে আপনার লোহা গরম বা এরকম কিছু এরকম কিছু খাওয়ায়। ওই ঘটনার পর আমার আব্বুর প্রায় 2 থেকে 3 দিন জ্বর ছিল এরকম। তো এটা ছিল আমার আব্বুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো এরকম আরও কিছু ঘটনা আছে যেগুলা আসলে বাস্তবিক জীবনে হয়ে থাকে আমাদের। ইনশাল্লাহ এই ঘটনা মূলত এখানে আমরা পরবর্তী ঘটনাগুলো অবশ্যই বলবো। তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনার প্রথম ঘটনাটি আমাদেরকে শোনানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার বাবার সাথে ঘটে যাচ্ছিল এই ঘটনাটি। এরকম অসংখ্য ঘটনা রয়েছে আমাদের গ্রামে গঞ্জে, পথে ঘাটে, আমাদের পরিচিত অপরিচিত অনেক মানুষের সাথেই ঘটে থাকে বিভিন্ন ঘটনা। আপনারা একটু খোঁজ করলেই জানতে পারবেন, শুনতে পারবেন। তো এরকম একটি ঘটনা আমাদেরকে শোনালেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি। আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে জানাতে পারেন, আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত। আমরা এই মুহূর্তে রেডিও সারাবেলা 98.8 FM এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনাদের সাথে আছি। আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এর পাশাপাশি আপনারা আমাদেরকে যদি সরাসরি দেখতে চান আমাদের স্টুডিওতে আজকে কারা আছেন, কে আছেন, তাহলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে হবে আপনাদেরকে। আমরা ফেসবুক পেজ থেকে লাইভ করছি, আপনারা যুক্ত হতে পারেন আমাদের সাথে। এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে, আমাদের অ্যাপ রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন আরিয়া, উনি হসপিটাল বালুয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। সীমান্ত ইসলাম ছিলেন আমাদের সাথে। সোয়াইব বিন কাউসার, উনি গাইবান্ধা পূর্বপাড়া থেকে ছিলেন আমাদের সঙ্গে। জিয়াউর শাম সাদনান আমাদেরকে সালাম জানিয়েছিলেন। SR রক্তিল ছিলেন তুলসীঘাট থেকে। MD লাবিব ছিলেন, অনেকদিন পর আমাদেরকে দেখছেন। শেখ ফরিদ আহমেদ
এরপরে বটের দল থেকে যুক্ত আছেন লাবি বাবারও ইমেলটা আচ্ছা ওকে ইমেল শুনতে চেয়েছেন। এমডি হাসান ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত ভাই, উনি সালাম জানিয়েছিলেন, ওয়ালাইকুম সালাম। তারপর লিখেছেন যুক্ত হয়ে গেলাম ডিউটির ফাঁকে, রাতুল ভাই আজকে আমার সাথে একটি ইতালিয়ান কলিগ ভূতবেলা শুনছে। যদিও সে বাংলা বোঝে না, তবুও ভূতবেলার মিউজিক সে শুনে খুব ভয় পাচ্ছে, আর আপনি সহ সকল শ্রোতাদের শুভেচ্ছা জানিয়েছে। বরকত ভাই, আপনাকে প্রথমত অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে যে একজন ইতালিয়ান নাগরিক আমাদেরকে যে শুনছে ভূতবেলা, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, যে গাইবান্ধা বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের ভূতবেলা শোনা হচ্ছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। বরকত ভাই ভালো থাকবেন, কথা হবে আবারও। লিখেছিলেন যে এইচ জিহাদ, সজীব হাসান ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন এমডি মুকফর, উনি ভূতমারা বাজার থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে ছিলেন গাইবান্ধা থেকে খন্দকার মেহেদি হাসান মানো, ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। সজীব হাসান ছিলেন আমাদের সাথে। পুলিশ লাইন থেকে যুক্ত হয়েছিলেন মমিন মিয়া, রাব্বি ইসলাম আলো ছিলেন আমাদের সাথে। এর পাশাপাশি মমিন মিয়া ছিলেন আমাদের সাথে, উনি পুলিশ লাইন থেকে আমাদেরকে দেখছেন এমনটি জানিয়েছিলেন। তুলসীঘাট থেকে সাগর ছিলেন। আচ্ছা, মেরাজ আমাদেরকে লিখেছিলেন যে অফলাইনে শুনবো অনুষ্ঠান। আনিসুর রহমান রাজ, উনি লিখেছিলেন কালীর বাজার থেকে। সোহানুর ইসলাম সিয়াম ছিলেন আমাদের সাথে, উনিও কালীর বাজার থেকে যুক্ত হয়েছেন। মোরসালিন সরকার, উনি লিখেছিলেন আমি সাতানি সাদেকপুর থেকে শুনছি। আমাদের সাথে সোয়াইব বিন ইসলাম ছিলেন, গল্পটা শুনে বেশ ভয় পেয়েছি। এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হচ্ছেন। আপনারা যুক্ত হতে থাকুন এবং জানাতে থাকুন আপনাদের সাথে ঘটে যাওয়া এমন কোনো ভৌতিক ঘটনা আছে কিনা, অথবা আপনি যদি যারা ফেসবুক লাইভে আমাদেরকে দেখছেন তারা চাইলে আপনারা সিম্পলি আপনাদের ফোন নম্বরটি শেয়ার করতে পারেন, অথবা আপনি লিখতে পারেন যে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা রয়েছে, আপনি ভূতবেলায় এসে ঘটনা শেয়ার করতে চান, এই কমেন্টটা লিখতে পারেন। এছাড়া আপনি যদি চান আমাদের স্টুডিওতে আসতে, সেক্ষেত্রে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াতে চাই না। আমার কাছে ছোট্ট একটি মেল রয়েছে, যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন আপনাদের মাঝে থেকে একজন লিসেনার, সাইফুল ইসলাম। উনি যেভাবে আমাদেরকে লিখেছিলেন, আচ্ছা, সাইফুল ইসলাম ইমেল অ্যাকাউন্ট থেকে আমাদেরকে মেলটি পাঠিয়েছিলেন। উনি যেভাবে লিখেছিলেন আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি এবং রেডিওর পুরো টিম খুব ভালো আছেন। আমি আপনার নিয়মিত শ্রোতা। বিশেষ করে আপনার কণ্ঠ আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের মেলবন্ধনে ভূতের গল্পগুলোকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। ভাইয়া, আজকে আপনাকে একটি চমৎকার এবং হাড় হিম করা অলৌকিক ঘটনা পাঠানোর জন্য এই মেইলটি লিখছি। একটা বিষয়ে শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো, ঘটনাটি কিন্তু আমি ব্যক্তিগতভাবে কারো মুখ থেকে শুনিনি। একটি সোশ্যাল মিডিয়ায় এক ভাইয়ের শেয়ার করা সত্যি অভিজ্ঞতা এটি, যা পড়ার পর আমার মনে হয়েছে আপনার জন্য এটি একদম পারফেক্ট। ঘটনাটির প্রেক্ষাপট 2003 সালের নীলফামারী জেলার চরের হাট নামক একটি জায়গাকে কেন্দ্র করে। রুদ্র নামের এক সাহসী কিশোর ক্রিকেটারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি শুনলে যে কোনো শ্রোতার গায়ের লোম দাঁড় হয়ে যাবে। জিনজাতের জানাজা এবং অদ্ভুত এক পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর এই ঘটনাটি তুলে ধরলাম। ঘটনাটা 2003 সালের মাঝামাঝি সময়ের নীলফামারী জেলার চরের হাট নামক একটি জায়গায় এই ঘটনাটি ঘটে। যার সাথে ঘটে তার নাম ছিল রুদ্র। রুদ্র ভাই যেভাবে লিখেছিলেন আমি সেভাবেই আপনাদেরকে লেখার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুব ভালো একজন ক্রিকেটার, তবে স্থানীয় পর্যায়ে প্রায় সবসময় পাশের এলাকার ছেলেরা আমাকে ভাড়া করে নিয়ে যেত, তবে সেটা ইউনিয়নের মধ্যেই ছিল। 2003 সাল, আমি তখন 8ম শ্রেণীতে পড়াশোনা করি। পড়াশোনায় মনোযোগ একেবারেই কম ছিল। প্রেমটা ছিল ব্যাট বলের সাথে। পড়াশোনা নামমাত্র করতাম, শুধুমাত্র নামেই ছাত্র ছিলাম, বাস্তবে নয়। সারাক্ষণ ক্রিকেট, ব্যাট, বল এসব নিয়ে ব্যস্ত থাকতাম। এজন্য বাবা মা, বড় ভাই, মেজো ভাই সবাই আমাকে শাসন করত। আমি যখন একা থাকতাম তখন সে আমাকে অনেক বেশি পেটাতো। অনেক সময় অজ্ঞান হওয়ার নজিরও আছে আমার জীবনে। যাই হোক, এসব কথা বলতে চাচ্ছি না, তবে একটা কথা না বললে নয়, আমি ছিলাম অত্যন্ত সাহসী, যা এলাকার সকলেই কম বেশি জানত। আসলে ভয়ের শব্দটা
আমার ব্যক্তিগত ডিকশনারিতে ছিল না। একদিন রাতে আমার ঘরে হঠাৎ ঠক ঠক শব্দ। তখন রাত প্রায় 10টা। যেহেতু আমার বাসা প্রত্যন্ত এক গ্রামে, তাই বিদ্যুৎ তখনও আমাদের গ্রামে পর্যন্ত পৌঁছায়নি। হ্যারিকেন ছিল আমাদের আলো পাওয়ার প্রধান উপায়। আমি হ্যারিকেনের পাওয়ার বাড়িয়ে দিলাম এবং দরজার কাছে গিয়ে দরজা খুললাম। দেখি 15 বছরের একটা কিশোর আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কি রুদ্র? আমি বললাম, জি আমি রুদ্র। সেই কিশোরটা আমাকে বলে, তুমি কি কালকে চরের হাটে ক্রিকেট খেলতে যেতে পারবে? আমি বললাম, অবশ্যই। ক্রিকেট যেখানে আমি সেখানে, যে কোনো উপায় হোক আমি পৌঁছে যাব। সেই কিশোর আমাকে বলল, তাহলে কাল এসো। আগামীকাল চরের হাট মাঠে একটা নাইট ম্যাচের আয়োজন করা হয়েছে, তোমাকে আমাদের টিমে খেলতে হবে। বলে রাখা ভালো, চরহাট অনেক বড় একটা স্কুলের মাঠ। সেখানে বিদ্যুৎ আছে, বেশ উন্নত একটি এলাকা। সেই চরের হাটে আছে অনেক বড় একটা কবরস্থান এবং অনেক বড় একটা শ্মশান। বলতে গেলে চরের হাট কেউ না চিনলেও সেখানে যে একটা বড় কবরস্থান বা শ্মশানও আছে সেটা সবাই জানত। বলতে গেলে অত্র এলাকার রাজধানী ছিল চরের হাট, কিন্তু সেখানে কোনো বাজার বসতো না। তাই চরের হাটের রাস্তা সবসময় জনশূন্য থাকতো। আমি জিজ্ঞাসা করলাম, তোমাকে চিনলাম না যে? জবাবে সেই কিশোর বলল, সর্দার পাড়ায় আমার বাড়ি। কোনো এক মাধ্যমে জানতে পারলাম তুমি নাকি অনেক ভালো ক্রিকেট খেলতে পারো, এই জন্যই তোমার কাছে আসলাম। তুমি খেলতে আসলে তোমাকে 50 টাকা দেব, হারলেও দেব আর জিতলে তো দেবই। আমি তার কাছে খেলার সময় জিজ্ঞাসা করলাম। জবাবে সেই কিশোর ছেলেটা আমাকে বলল, রাত 8টায় খেলা। আমি বললাম, রাত 8টায়? রাতে কিভাবে খেলবো? এর আগে কোনোদিন আমি রাতে ক্রিকেট খেলিনি। রাতে খেলা হয় টিভিতে, কিন্তু গ্রামে এটা কিভাবে সম্ভব? সে কোনো জবাব দিল না আমাকে, শুধু বলল, যথাসময়ে আসার চেষ্টা করো। যাই হোক, পরদিন সন্ধ্যায় আমি সাইকেল করে চরের হাটের দিকে যাত্রা শুরু করি। প্রায় 3 কিলোমিটার রাস্তা আমি আমার মতো গুনগুন করে গান গাইতে গাইতে সাইকেল চালাচ্ছিলাম। হালকা কুয়াশা ছিল। মনে মনে চিন্তা করছি, এই কুয়াশার রাতে খেলা হবে কিভাবে? এসব ভাবতে ভাবতে 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর পুরনো একটা বাঁশের ব্রিজের ওপরে উঠলাম। ব্রিজের আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। চারিদিকে বালিতে ভরা। যেহেতু শীতের সময়, তাই পানি নেই বললেই চলে। বর্ষাকালে অনেক বেশি পানি থাকে। ব্রিজের উপর দেখেই আনুমানিক 50 বছর বয়সী একজন বয়স্ক মানুষ ব্রিজের মাঝখানে দাঁড়ানো। আমি সাইকেলের বেল দিলাম, কিন্তু উনি কোনোভাবেই সাইড দিচ্ছেন না। বাধ্য হয়েই আমি সাইকেলটাকে দাঁড় করালাম। কিছু বলার আগে লোকটা জিজ্ঞাসা করছে, চরের হাটে যাচ্ছ নিশ্চয়ই? আমি বললাম, জি। উনি আমাকে বলেন, ওদিকে যেও না। তুমি চরের হাটের পাশে একটা কবর আছে, ওখানে লাশ দাফন হবে। তুমি যেও না ওখানে, ওখানে কোনো খেলা নেই। আমি ওনার কথায় কোনো গুরুত্ব দিলাম না। সেই সময় ওনার কথার গুরুত্ব দিলে হয়তোবা আমার জীবন এমন করুণ অবস্থা হতো না। আমি সাইকেল চালানো শুরু করলাম আর মনে মনে ভাবতে লাগলাম, পাগল টাগল হবে হয়তোবা। কিছু দূর যাওয়ার পর আওয়াজ আসছে একটা, এই ছেলে, তোমাকে না আমি নিষেধ করেছি? তুমি কেন আমার কথা শুনতে যাচ্ছ না? আমি বলছি, যেও না ওখানে। আমি সাইকেল দাঁড় করলাম সঙ্গে সঙ্গে। কে কথা বলছে আর কে বা নিষেধ করছে আমাকে বারবার? শুধু আওয়াজ আসছে, ওখানে যেও না, যেও না ওখানে। কিন্তু আশেপাশে আমি কাউকেই দেখতে পেলাম না। একটু ভয় পেলাম। রাস্তাটা জনশূন্য, শীতের রাত, মাঝারি কুয়াশা। আর এভাবেই আমি সাইকেল চালিয়ে পৌঁছে গেলাম সেই চরের হাটে। চরের হাটে গিয়ে দেখি কোনো কিছুই নেই সেখানে, নেই কোনো আয়োজন। কি শুনশান নীরবতা। মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে দূর থেকে। আমি বিস্মিত হলাম। তাহলে তাহলে কি ওই লোকটার কথাই সত্যি ছিল? আমি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম। ভাবতে ভাবতে সাইকেলে উঠে রওনা দেব, এমন সময় রুদ্র বলে ডাক দিল সেই কিশোর। কোথায় যাচ্ছ তুমি? আমি বললাম, কোনো খেলোয়াড় নেই, লাইট নেই, এখানে কোথায় খেলা হবে?
সেই কিশোর ছেলেটা আমাকে বলে, এসো আমার সাথে। এরপর আমি বললাম, তুমি কি আমার সাথে দুষ্টমি করছো? আমি খেলতে যেতে পারবো না। তখন ছেলেটা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে। তোমাকে যেতেই হবে, কিছুটা গাম্ভীর্যের সাথে এই কথাটি বলল। তারপর সেই ছেলেটা আমাকে তার সাথে যেতে এক প্রকার বাধ্যই করল। প্রতিমধ্যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? সে কিছু বলল না, শুধু বলল, চলো। যাওয়ার সময় আমি বেশ কিছু প্রশ্ন করলাম ওকে, কিন্তু আমার ছুড়ে দেওয়া প্রশ্নের জবাবে সে শুধু বলছে, চলো আমার সাথে। আমি একটু চালাকি করে বললাম, সাইকেলটা ওখানে আছে, আমি একটু নিয়ে আসি গিয়ে। সে আমাকে বলল, সাইকেল ওখানেই থাক, কিছুটা ধমকের সুরে। আমি কোনো ক্রমেই তার কথা শুনলাম না, আমিও একটা ধমক দিলাম। কিশোর ছেলেটা বলল, ঠিক আছে, সাইকেল নিয়ে আসো। আমি তাড়াতাড়ি সাইকেলের কাছে গেলাম এবং ভাবলাম তাড়াতাড়ি কেটে পড়ি, সাইকেলে উঠে রওনা দেব। এমন সময় দেখি সেই ছেলেটা আমার সামনে এসে হাজির। সে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? আমি বললাম, তোমার কাছে যাচ্ছি। সে বলল, মিথ্যাচার করো না, এর ফলাফল কিন্তু ভয়াবহ হবে, চলো আমার সাথে। ততক্ষণে বুঝতে বাকি রইল না প্যারানর্মাল কিছু ঘটতে যাচ্ছে আমার জীবনে। তবুও বুকে সাহস নিয়ে রওনা দিলাম। সেই ছেলেটাকে অনেক কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু কোনো জবাব নেই, শুধু বলছে, আমার সাথে চলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ চোখের পলকেই সামনে একটা অভিজাত বাড়ি আমার চোখের সামনে আসলো। দেখে মনে হচ্ছে এটা অন্য কোনো জগৎ। আমি অবাক হয়ে গেলাম। চরের হাটের মতো এমন একটা গ্রামে এত আলিশান বাড়ি দেখে আমার স্বপ্নের মতো মনে হলো। আমি সঙ্গে সঙ্গে গায়ে চিমটি মারলাম, দেখলাম ব্যথা পাচ্ছি। ভাবলাম সত্যি তাহলে আমি এই বাড়ির সামনে, এমন সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এত সুন্দর বাড়ি আমি ঢাকা শহরেও দেখিনি। যাই হোক, বাড়ির ভিতরে গিয়ে তো আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। এত সুন্দর সাজসজ্জা করা রুম আমি কোনোদিন দেখিনি। আর এভাবে কোনো রুম যে সাজসজ্জা হতে পারে কোনো রুমের ভেতর, তা আমার কল্পনার বাইরে ছিল। ছোট্ট কিশোর ছেলেটা আমাকে তার বাবার রুমে নিয়ে গেলেন এবং বাবাকে বললেন, তুমি যে সাহসী ছেলেকে আনতে বলেছিলে, এই সেই সাহসী ছেলে, দেখো কত সাহসী। এতক্ষণে তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই। সে তার বাবাকে এই কথা বলে সেখান থেকে চলে গেল। সেই বয়স্ক লোকটা আমাকে বলল, শোনো, ভয়ের কিছু নেই, তোমরা মানুষ, আমরা জিন জাতি। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি যেন একেবারে নেই হয়ে গেল। ভয়ে হাত পা আমার থর থর করে কাঁপছে। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাকে দিয়ে একটা কাজ করাবো। অনেকদিন থেকেই একটা সাহসী ছেলে খুঁজছি। তিনি আমাকে বললেন, কিছুদিন আগে বাঁশখালী গ্রামে একটা লোক মারা গেছে, তার দাফন চরের হাট কবরস্থানে হয়েছে। আজ রাতে 7 দিন শেষ হবে, সুতরাং আজ রাতেই তোমাকে সেই কবর থেকে লাশটা তুলে আমাদের এখানে আনতে হবে। এই কথা শোনা মাত্রই আমি অজ্ঞান। আমি জ্ঞান ফিরেই দেখি বয়স্ক লোকটা আমার সামনে। আমি তাকে দেখে কেঁদে কেঁদে বললাম, আঙ্কেল, আমাকে বাড়ি যেতে দেন, আমার মা অনেক চিন্তা করবে। উনি আমার কথা আর কোনো পাত্তাই দিলেন না। উল্টে খেপে গিয়ে তিনি আমাকে বললেন, লাশ তোমাকে আনতেই হবে, তাড়াতাড়ি চলো, আর কোনো উপায় নেই। আমাকে বললেন, দেখো, ওখানে একটা জায়নামাজ আছে, ওটার উপর উঠে দাঁড়াও। আমি তার কথায় বাধ্য মতো জায়নামাজের উপর দাঁড়ালাম। সব কিছু বুঝে ওঠার আগেই আমি সেই চরের হাটের কবরস্থানে উপস্থিত হলাম। চিন্তা করলাম পালিয়ে যাই, কিন্তু সাইকেল তো সেই বাড়িতে, যাবো কিভাবে? সাইকেলের চিন্তা বাদ দিয়ে আমি দৌড়ে পালিয়ে যাই। দৌড় দিলাম, কিন্তু এমন সময় একটা আওয়াজ এলো পেছন থেকে, কই যাচ্ছিস? লাশ না তুলে দিয়ে গেলে তোকেই লাশ হতে হবে। আমি কোনো কিছু তোয়াক্কা না করে দৌড়াতে দৌড়াতে কোথায় যেন হোঁচট খেলাম এবং পড়ে গেলাম। চারিদিকে তাকিয়ে দেখি মাটি। আমি চিৎকার করলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি আমি একটা কবরে শুয়ে আছি। কোথা থেকে আওয়াজ আসলো? যদি তুমি কবর খনন করে লাশটা তুলে আনতে পারো, তাহলে তোমাকে সম্মানের সাথে বাড়িতে যাওয়ার সুযোগ করে দেব। অন্যথায় তোমাকে মাটিতে ফেলে তারপরে
আমি তার কথায় রাজি হয়ে গেলাম। তাড়াতাড়ি আমাকে বললেন, চেষ্টা করো, উঠে আসতে পারবে। যেই কথা সেই কাজ। আমি কবর থেকে উঠে আসলাম, চেয়ে দেখি একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ। আমি তাহলে এতক্ষণ এই লাশটির উপরে শুয়েছিলাম। এই দৃশ্য দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি আবারও। জ্ঞান ফিরলে দেখি আমি সেই জায়গাতেই রয়েছি। পুনরায় একই আওয়াজ আসছে, লাশটা তোমাকে তুলতেই হবে। যদি তুলতে না চাও তাহলে সেই লাশের সাথেই জীবন্ত কবর দেওয়া হবে তোমাকে। আমি বললাম, কি করতে হবে আমাকে বলে দেন। দেখি সেই 5টা সাদা পাঞ্জাবি পরিহিত লম্বা মানুষ আমার কাছে এসে দাঁড়ালো। ওনারা আমাকে বললেন, যা যা বললেন আমি সেভাবে আমাকে বললেন যে আমরা যেভাবে বলবো তুমি সেভাবেই কাজ করবে। আমার হাতে একটা কোদাল দিয়ে বলল, এই জায়গাটা খনন করো। আমি তাদের কথা মতো খনন করে চলেছি। যদিও এই দুনিয়াতে আমি নেই, ভাবছিলাম তারপরও বাধ্য হয়ে কবর খনন করছি। কবর খনন শেষে সেই লোকগুলি আমাকে বলে, কবরে নেমে পড়ো এখন। এরপর কোমরের দিকে ধরে লাশটাকে কাঁধে তুলে নাও। আমি বললাম, আমি তো একা পারবো না। তারা জবাবে বলল, না পারলে সেই লাশের ওপর শুয়ে পড়ো। আমি বললাম, আপনার 5টা মানুষ দাঁড়িয়ে দেখছেন। জবাবে ওনারা বলল, এই ছেলে, আমরা মানুষ হলে তোমাকে ডেকে নিয়ে আসতাম। আমরা যা বলছি তাই করো। কি আর করার, তাদের কথা মতো লাশের কোমর ধরে কাঁধে তুলে সেই মুহূর্তে লাশ থেকে অনেক সুন্দর তাদের কথা মতো তিনি কবরে নামলেন এবং তারপর সেই লাশটাকে তার কাঁধে তুলে নিলেন। সেই মুহূর্তে লাশ থেকে বেশ সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সদ্য দাফন করা, হয়তোবা এই লাশটি অল্প কিছুক্ষণ আগে দাফন করা হয়েছিল, অথচ লাশটি 7 দিন আগে দাফন করা হয়েছে। যাই হোক, লাশটি কাঁধের উপরে তুলতে দেখি কফিন নিয়ে কয়েকজন দাঁড়িয়ে আছেন সেখানে। তারা বললেন, এই কফিনের উপর রেখে দাও লাশটা। আমি তাদের কথা মতো কাজ শুরু করলাম। এরপর দেখি সাদা পাঞ্জাবি এবং টুপি পরিহিত অনেকগুলো মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে সেখানে, একেবারে নামাজের কাতারের মতো করে। 4 জন মানুষ লাশের কফিন কাঁধে নিয়ে এক জায়গায় নিয়ে জানাজা পড়ানোর জন্য রেখে দিল। জানাজা শুরু হওয়ার সময় অনেকেই বক্তব্য দিল, কিন্তু সেটা আরবি ভাষায়। আমি তেমন কিছু বুঝতে পারছিলাম না। বক্তব্য শেষে জানাজার ইমামতি করলো সেই ছেলের বাবা। এই মুহূর্তে আমার কোনো ভয় ছিল না, কারণ চারিদিকে অনেক মানুষ দেখতে পাচ্ছিলাম। যদিও তারা আসলে ছিল জিন, তবু আল্লাহ হয়তো ওনাদের গায়েবী মদত দিয়ে আমার ভয় কাটিয়ে দিয়েছেন। জানাজা শেষ হলে পুনরায় আমাকে লাশটা কবরে রাখতে বললেন। আমি কষ্ট করে সেই লাশটাকে কবরে রেখে দিলাম। কেউ আমাকে সাহায্য করলো না। এর মধ্যে একজন বলল, বাবা, আমাদের ক্ষমতা নেই মানব জাতির কোনো মৃত ব্যক্তির গায়ে হাত দেওয়ার। আমি এই একাই লাশটি কবরে রেখে দিলাম। চারপাশে অসংখ্য মানুষের দোয়া আমাকে সাহায্য করেছে। অনেক মানুষ দোয়া কালাম পড়ছে, কিন্তু তাদের হাত দিয়ে কোনো কাজ করছে না। সেই মুহূর্তের কথা ভাবলে মনে হয় কোনো এক ইনভিজিবল শক্তি আমাকে সাহায্য করেছে। না হলে কিভাবে একটা লাশ কবর থেকে তুলতে পারলাম আমি একা, এবং কবরে আবারও স্থাপন করা আমার পক্ষে সম্ভব ছিল না। যে কাজটা 5-6 জন মানুষ মিলে করে, সেটা কিভাবে একাই সম্পন্ন করলাম, আজও আমার এই প্রশ্নের উত্তর নেই। একাই মাটি চাপা দিয়ে লাশ দাফন সম্পন্ন করলাম। লাশ দাফন শেষে আমি আমার আশেপাশে যে মানুষগুলোকে দেখেছিলাম, মুহূর্তের মধ্যে কেউ সেখানে ছিল না। সেই মুহূর্তে আমার বেশ ভয় হচ্ছিল। সেই সন্ধ্যা থেকে ভয় শুরু হয়েছে। ভয় পেয়ে কী লাভ? বেঁচে আছি, এটাই বড় কথা। যেই কথা সেই কাজ। গায়েবী আওয়াজ এলো, একটু সামনে যাও, তোমার সাইকেল আছে সেখানে, সাইকেলটা নিয়ে বাসায় চলে যাও। এরপর ভালো কাজের প্রতিদান আল্লাহ তোমাকে দেবেন কোনো একদিন। এই কথাগুলো শোনার পর আর কোনো আওয়াজ এলো না। যাই হোক, কিছু দূর সামনে এগিয়ে আমার সাইকেলটা দেখিয়ে একটা গাছের সাথে হেলান দিয়ে রাখা। আমি আমার সাইকেলটা নিয়ে গেলাম এবং বসে পড়লাম সাইকেলটাতে। বাড়ি যাওয়ার পথে চিন্তা করলাম, এমন সময় পুনরায় একটা আওয়াজ এলো, আজ রাতে তোমার সাথে যা ঘটনা ঘটলো এই কথা কাউকে বলবে না। কেউ যদি জানতে চায় তুমি ক্ষতিগ্রস্ত হবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, আর কোনো আওয়াজ এলো না। আমি রওনা দিলাম। বিপদ যেন পিছুই ছাড়ছে না। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু ওই ব্রিজের কাছে যাওয়ার পর সেই বয়স্ক লোকটা আমার সামনে এগিয়ে এসে দাঁড়ায়, যিনি চরের হাটে যেতে আমাকে নিষেধ করেছিলেন।
উল্টো দিকে দাঁড়িয়ে আমাকে বলছে, তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি কেন গিয়েছিলে চরের হাটে? আমি বললাম, ভুল হয়েছে আমার, আমি বুঝতে পারিনি। উনি আমাকে বললেন, তোমার কোনো ক্ষমা নেই, এটাই তোমার শেষ রাত। এই কথা বলে এই মুহূর্তেই তার আকৃতি পরিবর্তন করে। মুহূর্তেই সেই বয়স্ক লোকটার মাথা ছিল না এবং চোখ দুটো বুকের ওপর, এবং হাত ছিল একটা, আর একটা পা দিয়ে বিকট চিৎকারে আমার দিকে তেড়িয়ে আসছে এবং বলছে, এটাই তোর শেষ রাত, মৃত্যুর জন্য প্রস্তুত হ মানব সন্তান। কিন্তু এই কথাগুলো যে কী পরিমাণ ভয় ছিল বা কী পরিমাণ ভয়াবহ ছিল, সেটা আমি ছাড়া আর কারোই উপলব্ধি করার ক্ষমতা নেই। সেই ভয়ানক কথা এবং ভয়ানক দৃশ্য দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। সেই সাথে আমার জীবনের কালো রাতের অধ্যায়ের সমাপ্তি ঘটে। পরদিন আমি আমাকে বিছানায় আবিষ্কার করি। দেখি আমার আশেপাশে আমার বাবা মা বসে আছে, সেই সাথে বাড়িতে অনেক মানুষ। দূর থেকে অনেক বড় বড় কবিরাজগণ এসেছেন। তারা আমার জ্ঞান ফেরার অপেক্ষায় আছেন। আমি বাবাকে এবং আমার মাকে কবিরাজগণ বলছিলেন, আচ্ছা, তাকে যেন কিছু জিজ্ঞাসা না করা হয় জ্ঞান ফেরার পর। যাই হোক, যেই কথা সেই কাজ। আমার বাবা মা আমাকে তেমন কিছু জিজ্ঞাসা না করে সরাসরি কবিরাজের কাছে গিয়ে জ্ঞান ফেরার বিষয়টি জানান। 4 জন কবিরাজ আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, আমি ব্রিজের উপর কিভাবে গেলাম। কবিরাজদেরকে সব কিছু খুলে বললাম। তার সব কিছু শুনে হতভম্ব হয়ে গেল। তারপর আমাকে জিজ্ঞাসা করে, কিভাবে সক্ষম হলাম আমি এই কাজটা করতে। মাত্র 14 বছরের একটা কিশোর এত কিছু কিভাবে করলো। যাই হোক, সেই কবিরাজগণ ঘটনার উদ্ঘাটন করার সিদ্ধান্ত গ্রহণ নিলেন। এরপরে অনেক কিছু জিনিস নিয়ে আসতে বললেন। অনেক খোঁজাখুঁজির পর 25 বছরের একটা যুবকের সন্ধান পাওয়া গেল। তার উপরে এই কবিরাজগণ সেই জিন ভর করানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। অনেক মন্ত্র পাঠ করে সেই যুবকের গায়ে জিন ভর করালেন। সেই কবিরাজরা নিশ্চিত হলেন যে তিনি জিন হাজির করতে পেরেছেন। সেই জিনের কাছে জানতে চাইলেন, এই ছেলের সাথে কেন এসব ঘটনা ঘটলো। প্রথমে কিছু বলতে চাচ্ছিল না। তারপর কবিরাজগণ জানতে চাইলেন, তুমি কেন বলতে চাচ্ছ না। জবাবে তারা বললেন, তারা অনেক শক্তিশালী, আমি যদি বলে দিই আমার ক্ষতি হবে। ঠিক তখনই কবিরাজের কাছে থাকা মোটা লাঠি দিয়ে বেধড়ক তাকে পেটানো শুরু করলো এবং বোতলে ভরে রাখার একটা হুমকি দিল সেই জিনকে। এবং একটা পর্যায়ে সেই জিনটা সব কিছু খুলে বলার সিদ্ধান্ত নেয়। সেই জিনটা বলল, 7 দিন আগে বাঁশখালী নামক একটা এলাকায় একজন লোক মৃত্যুবরণ করেছিলেন। সে ছিলেন খুব পরহেজগার এবং ভালো মানুষ। ওনার জানাজায় ইমাম সাহেব ভুল করেছিলেন, বিধায় জিনরা সিদ্ধান্ত নেয় আবারও তার জানাজার নামাজ পড়ানো হবে। কিন্তু একটা বিপত্তি, এই জিনরা কখনো কবর থেকে লাশ তুলতে পারে না। তাই একজন সাহসী মানুষ খুঁজছিলেন। অনেক খোঁজাখুঁজির পর রুদ্রকে পায় এবং অনেক কৌশলে তাকে চরেরহাট কবরস্থানে নিয়ে যেতে সক্ষম হয়। তবে যারা রুদ্রকে ব্যবহার করেছিল, রুদ্রের কোনো ক্ষতি করেনি তারা। একটা খারাপ জিন, যিনি চাচ্ছিলেন পুনরায় লাশের জানাজা না হোক, এবং এই জন্যই রুদ্রকে মারতে চেয়েছিল সেই জিনটি। এরপর সেই ভালো জিনগুলো এসে রুদ্রকে রক্ষা করে এবং পাহারা দেয়, এবং রুদ্র এই কারণে আজকে বেঁচে আছে, অন্যথায় সেদিনই মরে যেতে পারত। যাই হোক, কবিরাজগণ সেই জিনের থেকে সব কিছু শুনে রুদ্রর শরীর বন্ধ করে দিয়েছেন এবং পরবর্তীতে তাবিজ দেন এবং বেশ কিছু ট্রিটমেন্ট দিয়েছেন। এরপরে স্বাভাবিক জীবনে ফিরে আসে রুদ্র। রাতুল ভাই, এই ছিল ঘটনা। আমার বিশ্বাস এই ঘটনাটি শ্রোতাদের দারুণভাবে মুগ্ধ করবে। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এটি মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত, ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার। থ্যাংক ইউ সো মাচ সাফায়েত হোসেন সীমান্ত। চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। বরাবরই সীমান্ত ভালো ঘটনা লেখেন এবং আমার কাছে ঘটনাটি ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লাগছে আমাদেরকে জানাতে পারেন। এই মুহূর্তে আমরা লাইভ করছি রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে, এবং আপনি যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে 01713484465। আর আপনারা যারা আছেন যে ফেসবুক লাইভে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনি ঘটনা শেয়ার করতে চান, অথবা যদি কোনো প্রাইভেসি ইস্যু না থাকে আপনি চাইলে আপনার ফোন নম্বরটি আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন।
মোরসালিন সরকার লিখেছিলেন আমাদেরকে, লিখেছিলেন রানা সিঙ্গার, ভাই কেমন আছেন? অনেক ভালো আছি রানা ভাই, আপনি কেমন আছেন জানাবেন। অনেক ভয় লাগছে মোরসালিন সরকার এটা জানিয়েছিলেন। মোহাম্মদ রুমন সরকার লিখেছিলেন, উনি রঘুনাথপুর মধ্যপাড়া থেকে যুক্ত হয়েছেন। এরপরে দেখতে পাচ্ছি রাসেল খান ছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন ভাইয়া আমার আব্বু আম্মু প্রতিদিনই অফলাইনে শুনে থাকে। আচ্ছা, ওনার অনেক প্রিয় ভূতবেলা এমনটি জানিয়েছেন। আপনাদের সকলের ভালোবাসা নিয়েই ভূতবেলা আছে, আপনাদের প্রতিও অনেক অনেক ভালোবাসা রইল। জান্নাত বাপ্পি ছিলেন আমাদের সাথে, উনি সমিতির হাট বাজার থেকে আমাদের পাশে আছেন। ওয়াসিম খান ছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন ভাই কেমন আছেন, অনেকদিন পর কঞ্চিপাড়া থেকে যুক্ত হয়েছেন এমনটি জানিয়েছেন। লিখেছিলেন আমাদেরকে লিঙ্কন, উনি অনেকদিন পর যুক্ত হয়েছেন এমনটি লিখেছিলেন। আরাফাত হোসেন আকাশ ছিলেন গাইবান্ধা পুলবন্ধি থেকে। লাবিব লিখেছিলেন ভাইয়া নাম্বারটা, আচ্ছা আচ্ছা ওকে, ভূতবেলার নাম্বারটা জানতে চেয়েছেন। আচ্ছা, 01713484465। আর মেইল অ্যাড্রেসটা যদি জানতে চান, আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhut.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABELA@gmail.com। আর এস ফাহাদ ছিলেন আমাদের সাথে। রাতুল ভাই কেমন আছেন, আপনার শোতে অনেকদিন পর এলাম। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন মিরাজ JH জিহাদ লিখেছিলেন যে মেইলটা সুন্দর। সুরেয়া জান্নাত পড়েছিলেন ঘটনাটা সুন্দর। ময়নুল ইসলাম, আচ্ছা ময়নুল মণ্ডল লিখেছিলেন প্রথম দ্বিতীয় দুটি ঘটনাই বেশ ভয়ের। হাবিবুর সরকার লিখেছিলেন গাইবান্ধা থেকে। রাব্বি ইসলাম ছিলেন আমাদের সাথে, ছিলেন শোয়েব বিন কাউসার আবারও লিখেছিলেন রাসেল খান। হাবিবুর প্রধান ছিলেন ভাইয়া শুনছি কুষ্টিয়া থেকে, আগের মতো কানে হেডফোন লাগিয়ে FM আর শোনা হয় না। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আতিক ইসলাম ছিলেন গাইবান্ধা সদর থেকে, এখন উনি ঢাকা থেকে শুনছেন। মেইলটা চমৎকার লিখেছেন শোয়েব বিন ইসলাম। জান্নাত বাপ্পি ছিলেন আবারও। নাইম ইসলাম নাসির ছিলেন তুলসীঘাট থেকে। MD লাবিব ছিলেন। সুরেয়া জান্নাত পরি আবারও ছিলেন, সেই সাথে আরও অনেকেই ছিলেন আমাদের মাঝে। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াতে চাই না, আপনারা লিখতে থাকুন। আমি চলে যেতে চাই আমাদের স্টুডিওতে থাকা আমাদের প্রথম অতিথি ওই ভাইয়ের কাছ থেকে। ভাইয়া, এবারে আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? জি ভাইয়া, এবার আমি আমার নিজের লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব, যে ঘটনাটা বলতে আমার এখনই ভয় লাগতেছে। জি, আসলে নিজের লাইফে যেটা ঘটে যায় সেটা উপলব্ধি করা যায় যে কীরকম ভয় পেয়েছিলাম সেই সময়টায়। তো তখন আমি ক্লাস 6 কিংবা 7-এ পড়ি। তো যখন রাত্রেবেলা ফুটবল খেলা হয় আর কি, বিশ্বকাপ আসলে যে খেলাটা হয়, তো ক্রিকেট বিশ্বকাপ ছিল। আচ্ছা, তো রাত্রেবেলা আমি একজন ক্রিকেট ভক্ত অনেক, যে খেলা দেখতাম সব সময়। তো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, সব নিলাম। তখন কাছে ছিল বাটন ফোন, তো নিয়ে বের হয়েছি। আশেপাশে আমাদের কোনো টিভি ছিল না, অনেকটা দূরে ছিল। তো প্রায় আমাদের অনেকটা পথ, প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা যেতে হয়। তো যাব, এই মুহূর্তে আমি একাই যাচ্ছি, যে সামনে আরেকজন বন্ধু যাবে, এজন্য আমি যাচ্ছি যে বন্ধু সহ দুজনে যাব, তাহলে ভয় লাগবে না। তো আমি যখন ওইখানে আমাদের একটা বড় ভিটা নামে একটা ভিটা আছে, যে ভিটাটায় ছোট শিশু বাচ্চা যারা মারা যায় আর কি, তাদেরকে ওখানে কবর দেওয়া হয় শিশু বাচ্চাদের। এখন বড়দেরও কবর দেয়। শিমুল গাছ আছে ওখানে সব দিকে। ভিটাটা অনেক বড়, কিন্তু ভয়ানক। ভিটাটা অনেক এখনও একটা আসনি জায়গা বলে অনেকে, এলাকার ভিতর একটা আসনি জায়গা ওইটা। আচ্ছা, তো একটা ব্রিজ আছে ওখানে, ব্রিজের ওইখানে আমার বন্ধুর আসার কথা, যে আমরা দুজনে যাব একসাথে। কিন্তু ওখানে তাকে পাই না, আমি যাওয়ার সাহস পাচ্ছিলাম না। তারপরেও আমি যাচ্ছিলাম, যে আমার কাছে তো লাইট আছে, আর একটু গেলেই তো হবে। ভিটাটা পার হইলেই আমাদের যেখানে খেলা দেখতে যেতাম আর কি, ওই বাসা। তো যাব, আমি যাচ্ছি, যে ব্রিজটার ওখানে গেছি। আচ্ছা, যাওয়ার পর আমি গাছের দুইটা গাছের ডাল আমার সামনে এসে পড়ে। ব্রিজ থেকে যখন এক পা নিচে দিছি, আচ্ছা, গাছের ডাল আমার সামনে এসে পড়ে। আমি
প্রচণ্ড ভয় পেয়ে যাই, যেহেতু আমি একাই ছিলাম। তো গাছের ডাল আমি সরানোর চেষ্টা করি, যে গাছের ডাল সরাই দিয়ে কী হবে। যে আমি গাছের ডাল সরাইতে গেছি, এরপর আমার পিছনে আরও 2টা ডাল এসে পড়ে। আমি তখন প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং আর যাওয়ার সাহস পাচ্ছিলাম না। যে আমি তখন ওই ভিটার ঘটনা মনে পড়ছে, যে এই ভিটায় অনেকে মানে এখানে ভয় পেত, যেহেতু এখানে ছোট বাচ্চাদের কবরস্থ করা হয়। এবং তখনই আমি ওই ঘটনা সামলে একটু আগে যাচ্ছি। আগে যাওয়ার পথেই দেখি যে একটা বিড়াল, কালো কুচকুচে একটা বিড়াল। তো বিড়ালটা আমার সাথে নিল, যেই ডালটা আমি সরাই দিয়ে যাচ্ছি, বিড়ালটা আমার সাথে নিল। সাথে সাথে যাচ্ছি বিড়ালটা। তো একটু যাচ্ছে, আমি দেখি আমি দাঁড়াই, বিড়ালটাও দাঁড়ায়। একটা পর্যায়ে আমি রাগান্বিত হয়ে গেলাম। রাগান্বিত হয়ে বিড়ালটাকে লাথি দিলাম। বিড়ালটাকে যে লাথি দিছি, দেওয়ার পর আমার সব দিক, এই যে এখনও আমার ভয় লাগতেছে, আমার সব দিক পুরো অন্ধকার হয়ে আসছে। আমি এগোতে পারতেছি না, ওখানে থমকে দাঁড়াইছি। বিড়ালটা এর পরবর্তীতে দেখলাম বিড়াল থেকে একটা কুকুরের রূপ ধারণ করলো আর কি। তখন আমার অবস্থা খুব একটা ভালো ছিল না। হাঁটতেই পারছিলাম না যে কিভাবে যাব। তো দোয়া দরুদ আমি পড়তেছিলাম। দোয়া দরুদ পড়তেই যখন এগিয়ে যাব, এর মধ্যে পিছন থেকে যে বিড়ালটাকে আমি লাথি দিয়েছিলাম, ওই বিড়ালটা আমার পিছন থেকে শব্দ করতে করতে এগিয়ে আসতেছে। আচ্ছা, আমি পিছনে তাকাচ্ছি না, কারণ প্রচণ্ড ভয়ে আছে। চারদিক দেখার মতো পরিস্থিতি আমার ছিল না। এরপর বিড়ালটা শব্দ করতে আমার একসময় সামনে চলে আসলো, মানে আমাকে যাইতে দেবে না। এক পাশে কুকুরটা আসছে, আরেক পাশে বিড়ালটা। আর উপরে আমি আশপাশ তাকাতে পারতেছিলাম না, এতটা ভয় পাইছিলাম যে কি হবে এখন আমার। তারপরে আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি সোজা রাস্তায় যাচ্ছি। একসময় দেখলাম আমি রাস্তা ভুলে ওই যে ভিটার কথা বললাম, বড় ভিটা আর কি, আমাদের পশ্চিম সালুয়া গ্রামে, ওইটা একটা ভয়ঙ্কর জায়গা। ওই ভিটায় গিয়ে পড়ছি। আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ব্রিজ পার হইলাম, আমি ভিটায় কিভাবে আসলাম। ভিটায় আসলাম। এরপর বিড়াল কুকুর আমার একটু পাশ দিয়ে যাচ্ছিল। ভিটায় আসার পর যে বললাম যে শিশুদের কবর দেওয়া হয়তো ওখানে, শিশুদের কবরের ওখানে বিড়াল আর কুকুর দুইটায় গেছে ওখানে। যাওয়ার পর ওইখানে তখন লেবু করে আর কি, লেবুর ক্ষেত্রে ওখানে দেখতে পেলাম যে একটা লাশের চাঙ্গি আর কি, লাশের চাঙ্গি ধরে দুজন ওখানে আছে। আর বিড়ালটার এখান থেকে এগুলো ওই দিকে গেল। যাওয়ার পর আমি এদিকে ওদিক দেখতে পাচ্ছিলাম না। যখন ওইটা দেখলাম, ওইটা ফেস করার মতো পরিস্থিতি আমার ছিল না। তারপর ওইখান থেকে শব্দ আসতেছে যে এদিকে আয়। আমি কি বলবো, এই এখনো আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে, যেহেতু আমি ওইটা ফেস করছি সামনাসামনি। আমি ওদিকে যাচ্ছি না, শুধু মনের ভিতরে এটা সাহস ছিল যে আমি ক্ষতি করিনি, আমি দোয়া দরুদ পড়তেছি, আমাকে কিছু করতে পারবে না। আচ্ছা, তো যখন ওইভাবে ডাকে আমি পিছু হটলাম, একটু পিছু হটছি। পিছু হটার পর শিমুল গাছ ছিল, শিমুল গাছের ওখানে দাঁড়ানোর পর সেম ব্রিজের যে ঘটনা ঘটে আমার সাথে, যে ডাল ভেঙে পড়ে প্রথমে। তো শিমুল গাছের আস্ত বড় একটা ডাল আমার সামনে ভেঙে পড়ে, মানে সরাসরি? হ্যাঁ, সরাসরি একটা ডাল ভেঙে পড়ে। ডাল ভেঙে পড়ে তখন মানে পরিস্থিতি কিভাবে কি করবো এটা বুঝতে পারতেছিলাম না। একদম সরাসরি আপনার চোখের সামনে? জি, চোখের সামনে আমার ডালটা ভেঙে পড়ে। আচ্ছা, তখন আরো প্রচন্ড ভয় পেয়ে যাই।
যে হয়তোবা আমার জীবনের শেষ এখানেই, বের হতে পারবো না, যেহেতু অনেক রাত। আমার কাছে বাটন ফোন ছিল, পরে আমি সাহস করে ফোনের আলোটা জ্বালাই, দেখতে পাই যে এটা শিমুলের ডাল, সবে ফুল ফুটছে আর কি। আচ্ছা, কিন্তু ওখান থেকে আমার ওই ডাকার মতো শব্দটা আসতেছে, এদিকে আয়, আমাদের একজন লোক কম আছে, তোর দরকার, তুই এদিকে আয়। আচ্ছা, আচ্ছা। তো কখনো এরকম ফেস করিনি। আমি নিজে একজন সাহসী মানুষ, সবসময় সাহস নিয়ে চলি আর কি। জি। আমি সাহস করে যে দেখব কি হয়েছে, আমি দেখব। একটু রাগ আসলো ভিতরে, আমি ওইদিকে গেলাম। গিয়ে দেখতেছি মানে ওদের যে চাঙ্গিটা ছিল ওখানে আসলে লাশ ছিল না, ওখানে কোনো লাশ ছিল না, শুধু সাদা কাপড় ছিল। পরে তাদের তো বলার কিছু নাই, আমি শুধু বলতেছি আমার সাথে কেন এমন করতেছেন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই। জি। তারা বলতেছে যে আমাদের এখানে লোক 2 জন কম আছে, আমরা একজন তোকে দিয়ে পূরণ করতে চাই। আচ্ছা। তখন আমি মানে আমার কথা আসতেছিল না ভিতর থেকে, যে কি বলি কি না করি। আচ্ছা। এরপর আমি দোয়া দরুদ পড়তে থাকলাম এবং চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করে কিছুক্ষণ দোয়া দরুদ পড়তেছি আর ভাবতেছি যে আমার এখানে শেষ। তারপর কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট পর আমি চোখ খুলি, দেখতে পাই যে ওগুলো আর নাই। এরপর আমি স্বাভাবিকভাবেই রাস্তার দিকে হাঁটতে থাকি। এরপর দেখি যে আমার বন্ধু সামনে এসে আমাকে ডাকতেছে। তারপর বললাম যে এত দেরি করে আসলি, আমি এরকম একটা ঘটনার মুখোমুখি হলাম, আল্লাহ হয়তোবা আমাকে রিজিক রাখছিল, এই জন্যে বাইসে আছি। তো এই ছিল আমার নিজের লাইফে একটা ফেস করার মতো ঘটনা, ওখান থেকে ফিরে আসতে পারছি। জি, জি। ধন্যবাদ সবাইকে। তো অনেক অনেক ধন্যবাদ সাকিব ভাই আমাদেরকে আপনার দ্বিতীয় ঘটনাটি শেয়ার করার জন্য। এই মুহূর্তে আমি আসলে আপনাদের কাছে জানতে চাই যে এইসব ঘটনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়, যদি এরকম সেম ঘটনা আপনার সাথে ঘটতো। এখন দেখা গেল যে বাইরে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, কেউ হয়তো বা বাসার মধ্যে গুটিসুটি মেরে রুমের মধ্যে শুয়ে শুয়ে ঘটনা শুনছেন, কেউ হয়তো বা রাস্তায় বৃষ্টির মধ্যে জবুথবু হয়ে ছাতা মাথায়। এখন যেমন অকস্মাৎ বৃষ্টি, হঠাৎ বৃষ্টি বলা যায়, তো অনেকে হয়তো বা বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় ফিরছে। আর বৃষ্টির মৌসুমে যখন বৃষ্টি হয় রাত্রেবেলা, তখন দেখবেন যে চারপাশে আরও বেশি অন্ধকার লাগে অন্যান্য দিনের চাইতে। তো আজকে আমি কিছুক্ষণ আগে যখন আসছিলাম এবং ভাবছিলাম যে এরকম অন্ধকারে যদি আসলে আপনারা যদি থাকতেন সেই জায়গায়, এবং আপনার সামনে ধরুন কিছু একটা কোনো একটা বিড়াল বা অদ্ভুত কোনো একটা প্রাণী আপনার সামনে আসে, এবং আচ্ছা মানে সেই প্রাণীর বিষয়টা বাদ দিলাম, যেটা স্বাভাবিকভাবে আমরা কল্পনা করি। কিছুক্ষণ আগে যে ভাইয়া যে ঘটনাটি বললেন যে ওনার চোখের সামনে একটা ডাল ভেঙে পড়েছে, ধরলাম এখানে ওনার আসলে ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, কিন্তু আপনি হেঁটে আসছেন, একটা পুরনো গাছের ডাল আপনার সামনে ভেঙে পড়লো, আপনি সেই মুহূর্তে সেটাকে কী ভাববেন, যে প্রাকৃতিক দুর্যোগ বাতাসের কারণে নাকি ভৌতিক কোনো বিষয়ের কারণে এমনটা হয়েছে? জানাতে পারেন আমাদেরকে। এই মুহূর্তে আমরা লাইভে আছি রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে, আপনারা সেখানে আমাদেরকে আপনাদের মতামতগুলো জানাতে পারেন। আপনি যদি আমাদের স্টুডিওতে এসে আপনার সাথে করে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। তো আমি আর খুব বেশি কথা বাড়াবো না, আমাদের কাছে আপনাদের যে কথাবার্তাগুলো রয়েছে সেগুলো পড়ে শোনাবো, তারপরেই আমরা চলে যাবো আরেকজন অতিথির কাছে যিনি আমাদের স্টুডিওতেই অপেক্ষা করছেন। লিখেছিলেন আমাদেরকে SM আলাল। এরপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন জুয়েল মিয়া, উনি একটু দেরিতে যুক্ত হয়ে গেছেন কালীরবাজার থেকে। SM সুফিয়ান মুরাদ ছিলেন, উনি লিখেছিলেন একটু দেরিতে হলেও যুক্ত হয়েছি। খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন ভয় পাচ্ছি কিন্তু পাচ্ছি না। সাদাফাল মোতাসিম সামি ছিলেন আমাদের সাথে, যুক্ত হয়ে গেলাম, আছি সাথে, চালিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ। ওয়াসিম রাজ ছিলেন আমাদের সাথে, উনি অনেকদিন পরে যুক্ত হয়েছেন। এমডি রাজীব লিখেছিলেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরেকটু বাড়িয়ে দিন, ধন্যবাদ। ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক আছে, কিছুক্ষণ আগে কেউ একজন বলেছিলেন ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশি, আসলে একজন বলেছে বেশি, একজন বলেছে কম, তার মানে সব কিছু ঠিকঠাক আছে। শুভ সাহা লিখেছিলেন ঢাকা মতিঝিল থেকে। মিস তাহেরিনা ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন কণিকা আক্তার, সালাম জানিয়েছিলেন। ওয়ালাইকুম সালাম। ক্যামেরা আচ্ছা আতিক ইসলাম ছিলেন আমাদের সাথে।
আচ্ছা, আলোর পথিক ছিলেন, মেইলটা চমৎকার ছিল। নীরব সরকার লিখেছিলেন ভাইয়া অনেক ভয় লাগছে। সীমান্ত ছিলেন আমাদের সাথে। খন্দকার মেহেদী হাসান মামুন লিখেছিলেন আবারও। মাহফুজ হাসান মিরাজ ছিলেন, উনি অনেক ভয়ানক গল্প শুনতে চেয়েছেন। মরিয়ম ইসলাম মিসবাহ ছিলেন আমাদের সাথে। নাহিদ ইসলাম শুভ ছিলেন, উনি আচ্ছা চৌরাস্তা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। এরপর লিখেছিলেন আমাদেরকে জরিতুল ইসলাম ভাইয়া, আপনার কণ্ঠে গল্পগুলো শুনতে